রয়্যাল এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজ তোমরা দেখতে পাচ্ছ, আমরা এই যে স্ক্রিনে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা কোন ক্লাসের? ক্লাস 12, তাই তো? ক্লাস 12 তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ সেমিস্টার 3, অর্থাৎ যারা ক্লাস 12-এ এবার 2026-এ সেমিস্টার 3 দিতে চলেছ, দেখো 2026-27 তাদের প্রশ্ন বিচিত্রা, রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রার বাংলার যে প্রথম যে তোমাদের প্রশ্নপত্রটা রয়েছে, মডেল কোশ্চেন পেপার 1, এই 1 যে কোশ্চেন পেপারটা, সেটার আজকে আমরা আলোচনা করব। তো এরপর থেকে আমরা ক্লাস 12-এর পরপর ভিডিওগুলো নিয়ে আসবো, তোমরা সঙ্গে থেকো এবং দেখতে থাকো এই প্রশ্নের আলোচনা। তো দেখো এখানে দুদিকে তোমার এদিকে আছে 1 এবং এদিকে আছে 15, অর্থাৎ একটা পেজে দুদিক করে করা রয়েছে। আমি পরপর নিচের দিকে যাব, তারপর আবার এসে এই দিক থেকে আলোচনা করব, ঠিক আছে? তো শুরু করছি আলোচনা। দেখো এটাকে একটু বড় করে নিয়ে তোমাদের তাহলে সুবিধা হবে দেখতে প্রশ্নগুলো। দেখো দেখা যাচ্ছে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, একজন অশিষ্ট বালক সুর করে বলছিল। একজন অশিষ্ট বালক সুর করে বলছিল। সুর করে কি বলছিল? হাতি তোর মাথা মোটা, হাতি তোর পেট মোটা, হাতি তোর পাটি গোদা, হাতি তোর গোদা পায়ে নাতি, তাই তো? তো এইটা একজন বালক সুর করে বলছিল, এর মধ্যে কোনটা সুর করে বালকটা বলছিল? ভালো করে দেখো, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? কোথা থেকে নেওয়া হয়েছে? আদরিনী গল্প থেকে, তাই তো? আদরিনী গল্পে যখন জয়রাম মুক্তারের বাড়িতে যখন হাতি এলো, তখন সেই হাতি দেখে কাছাকাছি পাড়ার যে সমস্ত বাচ্চারা তারা ভিড় জমিয়েছিল এবং তারা হাতিটাকে দেখে বলল, হাতি তোর গোদা পায়ে নাতি, তাই তো? এই কথাটা বলেছিল। তাহলে হাতি তোর গোদা পায়ে নাতি, অর্থাৎ ডি হয়ে যাবে এর উত্তরটা, সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে যাচ্ছে। দেখো, কবে আদরিনী মেলা থেকে ঘরে ফিরে আসলো? অর্থাৎ আদরিনীকে আদরিনীকে বামুনহাটের মেলায় কি করতে পাঠানো হয়েছিল? বিক্রি করার জন্য পাঠানো হয়েছিল, কিন্তু উপযুক্ত দাম না পাওয়ায় আদরিনী কি হলো? ঘরে ফিরে এলো। এখানে দেখো কেন আদরিনী ঘরে ফিরে এলো? কারণ হচ্ছে উপযুক্ত দাম পায়নি। এছাড়া প্রচার কি হলো, কি জন্য আদরিনী বিক্রি হলো না হাটে? প্রচার হলো যে জয়রাম মুখোপাধ্যায় তো তখনকার দিনের মুরগিখোর ব্রাহ্মণ নন, তিনি একজন সৎ ব্রাহ্মণ, তাই তার মুখ দিয়ে যেহেতু বলা হয়েছে যে হাতি যাও মা আদরিনী মেলা দেখে এসো, তাই সেটা বিক্রি হলো না, ঠিক আছে? তো আমরা দেখো এই যে 40টা প্রশ্ন রয়েছে, এই 40টা প্রশ্নের সঙ্গে কিন্তু আরো কি কি প্রশ্ন হতে পারে এই প্রশ্ন সাপেক্ষে, সেগুলোও কিন্তু আলোচনা করব। তাই তোমরা শুধু 40টা ভাববে না, তার সঙ্গে আরো অনেক প্রশ্ন, প্রায় 100-150টার কাছাকাছি তোমরা প্রশ্ন বুঝতে পারবে যে এখান থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো চেষ্টা করবো যতগুলো সম্ভব বেশি প্রশ্ন এখানে আলোচনা করা। তো দেখো, কবে আদরিনী মেলা থেকে ঘুরে ফিরে এলো? তারিখটা কি হবে? পয়লা বৈশাখ। তাহলে আদরিনী কোন হাটে গিয়েছিল? যদি বলি বামুন হাটের মেলায়। কোন মেলায় গিয়েছিল? কবে ফিরে এলো? পয়লা বৈশাখ ফিরে এলো। কেন ফিরে এলো? কারণ উপযুক্ত দাম পাওয়া যায়নি। আর প্রচারটা কি হলো? প্রচারটা হলো যে ওই যে জয়রাম মুক্তার বলেছিল, যাও মা আদরিনী মেলা দেখে এসো, ঠিক আছে? পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, আদরিনী আসলে কে? আদরিনী আসলে কে? এই যে আদরিনী গল্পের আদরিনীটা কে? সে একটি গাভী, একটি উট, একটি হাতি, নাকি একটি ঘোড়া? তোমরা সবাই জানো আদরিনী একটা কি? হাতি। তারপর দেখো কি বলা আছে, তাই হোক দাও মেলায় পাঠিয়ে দাও। এই নিরাশ উক্তিটি করেছেন, এই উক্তিটি কে করেছেন? উক্তিটি করেছেন জয়রাম মুখোপাধ্যায়। তোমরা সবাই জানো এটা, যে জয়রাম মুখোপাধ্যায় এই উক্তিটি করেছেন। কিন্তু দেখো এখানে জয়রাম মুখোপাধ্যায় কখন এই কথাটা বললেন? যদি বলা হয় জয়রাম মুখোপাধ্যায় কখন এই কথাটা বললেন, জয়রাম মুখোপাধ্যায়কে যখন সবাই বলছেন যে আদরিনী দেখো এখন তো অবস্থা ভালো নয়, আর্থিক অবস্থা ভালো নয়, তাহলে আদরিনীকে কি করতে হচ্ছে না, আদরিনী থাকার জন্য আম, অনেক টাকাও খরচা হচ্ছে, তাছাড়া কল্যাণীর বিয়েও ঠিক হয়েছে, তাই যখন তাকে জিজ্ঞেস করা হলো যে আম, একে কি করা হবে, মেলায় পাঠিয়ে দেওয়া হবে বিক্রি করার জন্য, তখন সে নিরাশ হয়ে, তখন সে হতাশ হয়ে কি উত্তর দিল, যে ঠিক আছে তাই হোক, তাকে পাঠিয়ে দাও। কে বলেছে তাহলে? বক্তা, বক্তা জয়রাম মুখোপাধ্যায়। আদরিনী গল্পটি শুরু হয়েছিল কোন বারে? কোন বারে, অর্থাৎ সপ্তাহের কোন বার? শুক্র, শনি, রবি, নাকি সোম? আমরা জানি এটা কোন বারে? শনিবারে শুরু হয়েছিল, ঠিক আছে? পাঠ্য ধর্ম কবিতাটি কি জাতীয় কবিতা? পাঠ্য ধর্ম কবিতাটি কি জাতীয় কবিতা? এটা হচ্ছে সনেট জাতীয় কবিতা। খেয়াল রাখবে, সনেট বা চতুর্দশপদী কবিতা। আমরা সনেট বা চতুর্দশপদী কবিতাতে কি দেখে থাকি? 8+6, এই 14 লাইনের একটা কবিতা হয়ে থাকে।
এখানে ধর্ম কবিতাতেও আমরা দেখতে পাচ্ছি 14 লাইনের একটি কবিতা, শ্রীজাত বন্দ্যোপাধ্যায় রচিত এই কবিতাটি, এটি সনেট ধর্মী কবিতা। ঠিক আছে, কোন কবিতা? এই যে ধর্ম, অন্ধকার লেখাগুচ্ছ থেকে নেওয়া ধর্ম কবিতাটি। আইনস্টাইনের ধর্ম, আমরা সবাই জানি আইনস্টাইনের ধর্ম কি? দিগন্ত প্রেরণা, তাই তো? দিগন্ত প্রেরণা। কবির মানুষকে কোন পথে থাকতে বলেছিলেন? কবির মানুষকে কোন পথে থাকতে বলেছিলেন? সত্যের পথে। কোন পথে? সত্যের পথে। মিথ্যাও নয়, অহংও নয় এবং অচেনাও নয়। তাহলে কোন পথে? সত্যের পথে। দিগ্বিজয়ের রূপকথা কবিতায় কথক নিজেকে যেভাবে অভিহিত করেছেন, তোমরা প্রথমে লাইনটাই পেয়ে যাবে যে রক্তে আমি রাজপুত্র। কি বলেছেন তিনি? রক্তে আমি রাজপুত্র। অর্থাৎ তিনি কি? তিনি রাজপুত্র। তাহলে অপশন কোনটা হয়ে যাবে? তিনি কি হিসেবে নিজেকে অভিহিত করেছেন? রাজপুত্র। যোদ্ধাও নয়, তিনি যুদ্ধ করতে যাচ্ছেন কিন্তু তিনি বলেননি যে আমি যোদ্ধা, কিন্তু তিনি বলছেন যে রক্তে আমি রাজপুত্র। রাজকন্যা রাজকুমার কোনোটাই হবে না, কি হবে? রাজপুত্র। রাজকুমার মানেও যা, রাজপুত্র মানেও তা। কিন্তু তোমাকে লাইনগুলো, প্রত্যেকটা টেক্সটের লাইনগুলো তোমাকে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। কারণ কি? কারণ তোমরা যদি লাইনগুলো পড়ো তাহলেই একমাত্র এমসিকিউ যখন থাকবে একই অর্থ, একই অর্থ কিন্তু শব্দগুলো আলাদা, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা সমস্যায় পড়ে যাবে। তাই লাইনগুলো ভালো করে কিন্তু দেখতে হবে। যদিও এত বিরাট বড় তোমার কবিতাগুলো অনেক যে বড় এমনটা নয়, তাই কবিতাগুলো তোমরা সহজেই মনে রাখতে পারবে। মনে রাখবে এটা কি? রাজপুত্র। পরের প্রশ্নে চলে যাচ্ছি। 10 নম্বর প্রশ্ন, দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি যে শ্রেণীর কবিতা? কোন শ্রেণীর কবিতা এটা? এটা হচ্ছে রূপকাশ্রয়ী কবিতা। রূপকাশ্রয়ী, রূপকাশ্রয়ী কথার অর্থ কি? দিগ্বিজয়ের রূপকথা এই কবিতাটি কি ধরনের কবিতা? আমরা বললাম রূপকাশ্রয়ী কবিতা। খেয়াল করো, প্রেমের কবিতাও নয়, বাস্তবতাও নয়, কোনোটিই নয়। ঠিক আছে, এইগুলো হবে না। কোনটা হবে? রূপকাশ্রয়ী। রূপকাশ্রয়ী মানে কি? রূপক কথার অর্থ কি? তার ভেতরে এক কথা বলা থাকবে এবং বাইরে এক কথা বলা থাকবে, যেখানে দুটো অর্থ প্রকাশ পায় তাকে আমরা রূপকার্থ কবিতা বলি। তো এই রূপকাশ্রয়ী কবিতা হচ্ছে দিগ্বিজয়ের রূপকথা। 11 নম্বর প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ, দেখো, স্বামীজি কোথা থেকে উদ্বোধন পত্রিকায় সম্পাদককে তার প্রবন্ধ, পত্রপ্রবন্ধ বাংলা ভাষায় পাঠিয়েছিলেন? কোথা থেকে পাঠিয়েছিলেন? কোথা থেকে পাঠিয়েছিলেন? এটা তোমরা বাংলা ভাষা প্রবন্ধটা পড়লেই বুঝতে পারবে কোথা থেকে। আমেরিকা থেকে তিনি পাঠিয়েছিলেন। স্বামীজি বিবেকানন্দ ভাষাকে কিসের মতো হওয়ার কথা বলেছেন? কিসের মতো? সাপ ইস্পাতের মতো। তাহলে অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর। 13 দাগ, 13 দাগে দেখো কি বলা আছে? স্বামীজির লেখা পত্র প্রবন্ধ বাংলা ভাষা তার কোন গ্রন্থে সংকলিত? কোন গ্রন্থে সংকলিত এই বাংলা ভাষা? তোমরা যখন লেখক পরিচিতি পড়বে, লেখক পরিচিতি পড়তে গিয়ে তোমরা এই চারটাকেই পেয়ে যাবে। পরিব্রাজক, ভাববার কথা, বর্তমান ভারত, প্রাচ্য পাশ্চাত্য, সব কটাই স্বামীজির লেখা। এখানেই তোমাদের মাথা ঘুরতে পারে যদি ভালোভাবে না লেখক পরিচিতি গুলো পড়ে থাকো। যদিও এখানে লেখক পরিচিতিতে নেই এটা, কিন্তু খেয়াল রাখবে কোনটা হয়ে যাবে? উম, ভাববার কথা। ভাববার কথা হয়ে যাবে এর সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা এটা মুছে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কি হবে? ভাববার কথা। পুত শব্দের অর্থ কি? পুত শব্দের অর্থ মনে রাখবে পবিত্র। ঠিক আছে, তো আমরা চলে যাচ্ছি এবার। 14 নম্বর হয়ে গেল আমাদের। 15 নম্বর প্রশ্নটা একটু দেখে নাও, এক সেকেন্ড একটু সাজিয়ে নিই, তারপর আলোচনা করে নিচ্ছি। দেখো, আম, কি বলা আছে এখানে? 15 নম্বর প্রশ্ন আমরা করব। কি বলেছে? পটরাজরা কোন দেবীর উপাসক? ভালো করে দেখো, পটরাজরা কোন দেবীর উপাসক? কোন দেবীর উপাসক? পটরাজ ছিলেন মারি আই। সবাই জানো তোমরা এটা, মারি আই। এই মারিয়াই কে? মারিয়াই হচ্ছেন এমন একজন দেবী যাকে আম, রোগ জ্বালা, যন্ত্রণা ব্যাধির একজন দেবী বলা হয়ে থাকে। ঠিক আছে, এটা দক্ষিণ ভারতের একজন দেবী। আমাদের যেমন ধরো শীতলা, মনসা, এই ধরনের যে দেবীগুলো, সেই দেবীর মতোই হচ্ছে এটা। একটা গ্রাম্য, গ্রামের একজন দেবী, গ্রামের একটি দেবী যাকে এই রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য যাকে পুজো পাঠ করা হয় দক্ষিণ ভারতে। ঠিক আছে, মারিয়াই। তাহলে কোন দেবীর উপাসনা, উপাসক ছিল পটুরাজরা? মারিয়ায়। এবার হাসে আনন্দ। আনন্দের হাসির কারণ কি? আনন্দ কেন হাসলো? আনন্দ, দেখো আনন্দ কে? মনে করো আনন্দ হচ্ছে পোটরাজের ছেলে, তাই তো? আনন্দ পোটরাজের ছেলে। পোটরাজ আনন্দকে যখন মোড়ল্লা এসে বলল যে তাহলে পোটরাজ যখন এবার দামা যখন এবার পাচ্ছে না ওই দেবীকে নিয়ে যেতে গ্রামের বাইরে, তাহলে কে পোটরাজ হয়ে যাবে? না, তার যে ছেলে আনন্দ রয়েছে সে পোটরাজ হয়ে যাবে। এটা শুনে কিন্তু সে খুব রেগে যায়, কারণ সে স্কুলে পড়ছে, সারাটা জীবন দেবীকে ঘাড়ে করে বেড়াতে হবে। এটা শুনে সে খুব রেগে যায়। সে কি করে? সে নিজেই গিয়ে দেবীকে কি করে, সবাই যখন, কেউ যখন থাকে না তখন তাকে নিয়ে, দেবীকে নিয়ে গ্রামের বাইরে যেখানে রাখার কথা সেখানে রেখে দিয়ে আসে।
তো পোর্টরাজ তারপর যখন সেই আনন্দে যখন বাড়ি ফিরে আসে, বাড়ি ফিরে আসার পর স্নান টান করে সে বাড়িতে আছে, এমন সময় একটা বিশাল মিছিল আসছে। সবাই খুব খুশি, আনন্দে সবাই রয়েছে। কেন না, দেবী নিজেই চলে গেছে পোর্টরাজের প্রতি কৃপাবশত। তাই পোর্টরাজ এটা দেখে সে হাসে। কেন হাসি, দেখো অপশনগুলো দেখো ভালো করে, তাহলে বুঝতে পারবে। গ্রামের মানুষের অন্ধবিশ্বাসকে ব্যবহার করে পোর্টরাজ বৃত্তি থেকে মুক্তি। আমি একটু আগেই তোমাদেরকে বললাম যে কাহিনীটা, সেই কাহিনীটা খেয়াল রাখতে হবে এখানে, তাহলে বুঝতে সুবিধা হবে। আজীবন অন্ন সংস্থানের ব্যবস্থা করতে পারা, দামাপোডরাজের জয় জয়াকার, দেবী মারিয়াইকে তুষ্ট করতে পারা। তাহলে এই তিনটে কি হবে মনে হচ্ছে? এই তিনটের কোনোটাই হবে না। কি হবে? গ্রামের মানুষের অন্ধবিশ্বাসকে ব্যবহার করে পোর্টরাজ বৃত্তি থেকে মুক্তি। দেখো ভালো করে, গ্রামের মানুষের অন্ধবিশ্বাস, গ্রামের মানুষের অন্ধবিশ্বাস কি? দেবী মারিয়াইকে যদি গ্রামের ধারে রেখে আসা যায়, তাহলে দেবী সন্তুষ্ট হবেন এবং গ্রামে যে আম, যে মড়ক লেগেছে সেই মড়ক থেকে উদ্ধার পাওয়া যাবে। তো এটা গ্রামের অন্ধবিশ্বাস। সেই অন্ধবিশ্বাসকে ব্যবহার করেছে সে কি না, দেবীকে রেখে এসেছে এবং পোর্টরাজ বৃত্তি থেকে মুক্তি লাভ। তাকে পোর্টরাজ বৃত্তি করতে বলা হয়েছিল, মোড়ল তাকে বলেছিল পোর্টরাজ বৃত্তি করতে, সেখান থেকে সে কি হলো, মুক্তি লাভ করলো। এটাই তাহলে হয়ে যাবে এখানে উত্তর। 17 দাগ দেখো কি বলা আছে, খুব সমঝে একে পার করতে হবে। কি পার করতে হবে এখানে? তার সঙ্গে কবিতা থেকে দেখো নেওয়া এই অংশটিতে বলা হচ্ছে যে খুব সমঝে পার করতে হবে প্রতিকূল সময়, অর্থাৎ খারাপ সময়টা খুব সমঝে পার করতে হবে। ঠিক আছে। ভাষা বিজ্ঞানের উদ্দেশ্য হলো, এটা ব্যাকরণ পাঠ থেকে চলে আসছে আমাদের। ভাষা বিজ্ঞানের উদ্দেশ্য হলো ভাষায় বিজ্ঞান ভিত্তিক সমন্বয় সাধন, বিজ্ঞানের মধ্যে ভাষার বৈশিষ্ট্য অনুসন্ধান, নাকি ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত চর্চা। এটাই হয়ে যাবে সঠিক উত্তর। ভাষা বিজ্ঞানের উদ্দেশ্য কি? ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত চর্চা। ভাষার বিজ্ঞান, ভাষার বিজ্ঞান অর্থাৎ ভাষাকে নিয়ে যে বৈজ্ঞানিক চর্চা করা হবে, ভাষা সম্পর্কে চুলচেরা যে বিশ্লেষণটা করা হবে, সেটাই করা হয়ে থাকে ভাষা বিজ্ঞানের, সেটাই উদ্দেশ্য ভাষা বিজ্ঞানের। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, শব্দ ও পদের গঠন এবং তার নানা প্রযুক্তি আলোচিত হয়। কোথায় আলোচিত হয়? আলোচিত হয়ে থাকে কোথায়? শব্দের আলোচনা। তাহলে কোথায় হবে? শব্দার্থ তত্ত্বে। শব্দের আলোচনা কোথায় হবে? শব্দার্থ তত্ত্বে, তাই তো? তাহলে অপশন ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। আচ্ছা, ইংরেজি স্টাইল শব্দের অর্থ, স্টাইল শব্দের অর্থ কি? স্টাইল শব্দের অর্থটাই হচ্ছে শৈলী, খেয়াল রাখবে এটা। হুম। লাং পারোলের কথা যিনি বলেন, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন। লাং পারোল, এটা কে? শ্বশুর, শব্দটা মনে রাখবে, শ্বশুর। ঠিক আছে, কিন্তু এই শ্বশুর সেই শ্বশুর নয়, কিন্তু এটা কিন্তু তালে প্রত্যয় ব নয়, এটা কি দন্তস্বয়কার দন্তস্বয় জফলা হসুর, খেয়াল রাখবে। ফেদিনা দা শ্বশুর। ঠিক আছে। যাই হোক, শ্বশুর শব্দটা মনে রাখবে, তাহলে বুঝতে পারবে যে এই মনে পড়ে যাবে তোমাদের লাং পারোল কার লেখা, মানে কথাটা কি বলেছে আর কি, শ্বশুর। আচ্ছা, এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বাক্যে সুরের ওঠাপড়াকে কি বলা হয়? বাক্যে সুরের ওঠাপড়াকে বলা হয় সুর তরঙ্গ। কি বলা হয়? সুর তরঙ্গ। দেখো, ন্যূনতম শব্দ জোড়ের শব্দ দুটি হওয়া চাই। কি হওয়া চাই না, একই ভাষার হতে হবে। ন্যূনতম শব্দ জোড়ের যে শব্দ দুটো, সেগুলোকে একটাই ভাষার হতে হবে। ঠিক আছে। শব্দার্থকে প্রধানত কটি ভাগে ভাগ করা যায়? খুব সহজ একটা কবিতা, খুব সহজ একটা প্রশ্ন। শব্দার্থ এটাকে 4, 2, 3 নাকি 5? তোমরা, আমি পুরো 40টা প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা তোমাদেরকে আমি কমেন্ট করে লিখতে বলছি। কেন? এটা তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে এটার উত্তরটা কি হবে। কারণ হচ্ছে আমি দেখতে চাই তোমরা এত দিনে কতটা তোমরা রেডি হতে পেরেছো। এটা তোমরা আমাকে জানাও যে 2, 3, 4 নাকি 5 কতগুলো ভাগে শব্দার্থকে ভাগ করা যায়। ঠিক আছে। আচ্ছা, মেঘ মানেই বৃষ্টি, মেঘ মানেই বৃষ্টি, এখানে মানে কথাটি ব্যবহৃত হয়েছে। দেখো তোমরা এই রকম ভাবে লাইনগুলো পাবে, যেগুলো তোমাদের ওই ভাষার ইতিহাস বইটাতে, ভাষাতত্ত্বের বইটাতে যে লাইনগুলো আছে সেগুলোর মধ্যেই তোমাদের প্রশ্ন থাকবে, তার বাইরে প্রশ্ন থাকবে না। খেয়াল রাখবে যে কোন লাইনটা কোন অর্থে ব্যবহার করা হচ্ছে। এখানে সেই রকম একটা লাইন দিয়েছে, মেঘ মানেই বৃষ্টি। এটা কি করা হচ্ছে? মেঘ মানে বৃষ্টি, মানে বলা হচ্ছে যে মেঘটা বৃষ্টির ইঙ্গিত। মেঘ মানে কি হবে? বৃষ্টি হবে। তাহলে ইঙ্গিত অর্থে এটা, অবশ্যম্ভাবী নয়, নিশ্চয়তা নয়, চতুরতা নয়। দেখো কাছাকাছি, অর্থগুলো কিন্তু প্রায় কাছাকাছি, কিন্তু খেয়াল রাখতে হবে এটা কি হয়ে যাবে? ইঙ্গিত অর্থে। বিচারপতি, রানার, অবাক পৃথিবী, জাতীয় বহু সার্থক গণসঙ্গীতের স্রষ্টা। গানের ইতিহাস থেকে নেওয়া। কি হবে এটা? উত্তর হয়ে যাবে সলিল চৌধুরী। খেয়াল রেখো। কীর্তনের অঙ্গ নয়। দেখো কীর্তনের অঙ্গ কোনটা নয়? আখর, দোহা, কথা সবকটাই কীর্তনের অঙ্গ, সিঙ্গারটা কীর্তনের অঙ্গ নয়। তাই তো? তাহলে আমাদের হয়ে গেল
এই পেজে যে আমাদের রয়েছে এদিকে 14টা এবং টোটাল মোট 27টা আমরা আলোচনা করে ফেললাম। আচ্ছা, এবার আমরা চলে যাব 28 দাগে। দেখো 28 একটু বড়ই করে নিচ্ছি তোমাদের, তাতে দেখতে সুবিধা হবে। দেখো প্রশ্ন কি রয়েছে, কোন বৈজ্ঞানিক খাবারে ভেজাল নির্ণয়ের রাসায়নিক পদ্ধতি উদ্ভাবন সংক্রান্ত যুগান্তকারী মৌলিক গবেষণা করেছিলেন? কোন বিজ্ঞানী এই গবেষণাটা করেছিলেন এটা খেয়াল রাখতে হবে। এই যে রাসায়নিক পদ্ধতি কিসের, খাবারের ভেজাল নির্ণয়ের রাসায়নিক পদ্ধতি কে করেছিলেন? মনে রেখো, প্রফুল্লচন্দ্র রায়। ঠিক আছে। কোন বাঙালি মহিলা সাঁতার কেটে ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন? এটাও খেয়াল রেখো, কে হবে? আরতি সাহা। কে হয়ে যাবে? আরতি সাহা। প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো ঝুলন গোস্বামী তোমরা বুঝতেই পারছো ক্রিকেটার, তাই তো? তো আরতি সাহা হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। 30 দাগে চলে যাচ্ছে। দেখো শূন্যস্থান পূরণ করবে। শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। শূন্যস্থান, এই যে শূন্যস্থানটা এখানে কি হবে তোমরা বলো। জয়রাম বাবু পদ্মা পার হয়ে কতক নৌকা পথে, কতক একটা ড্যাশ দেওয়া আছে গাড়িতে, এবং কতক পদব্রজে। তাহলে কিসের গাড়িতে? কিসের গাড়িতে? ঠেলা গাড়ি, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, নাকি মালগাড়ি? নিশ্চয়ই নয়, ট্রেনে নয়। পদ্মা পার হয়ে তারপর তিনি কিসে এসেছিলেন? গরুর গাড়িতে করে এসেছিলেন, তাই না? তাহলে উত্তর সি হয়ে যাবে সঠিক উত্তর। আদরিণী গল্পে পরিচ্ছেদ সংখ্যা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। আদরিণী গল্পে কতগুলো পরিচ্ছেদ রয়েছে? কতগুলো? 7টি রয়েছে। খেয়াল রেখো, 7টি। দেখো বাংলা ভাষা থেকে নেওয়া হয়েছে। পরের যে 32 নম্বর প্রশ্নটা, সেটা বাংলা ভাষা থেকে নেওয়া হয়েছে, প্রবন্ধ থেকে। বুদ্ধ, চৈতন্য, রামকৃষ্ণ প্রমুখ মনীষী কি জন্য এসেছেন? কি জন্য এসেছেন এটা তোমরা সবাই জানো আশা করি। লোকহিতায় এসেছেন, অর্থাৎ মানুষের হিতার্থে, হিত অর্থে, অর্থাৎ ভালো কাজ করার জন্য, মানুষের মঙ্গল কাজ করার জন্য তারা এসেছেন। কে কে? বুদ্ধ, চৈতন্য, রামকৃষ্ণ প্রমুখ মনীষীরা। চৈতন্যদেব, শ্রীরামকৃষ্ণ, গৌতম বুদ্ধ, এরা সবাই মানুষের হিতার্থে এসেছেন। দেখো সর্বহিতায়, জনহিতায়, জগদ্ধিতায়, লোকহিতায়, দেখো শব্দগুলো প্রায় এক এবং অর্থগুলোও প্রায় এক। তাহলে খেয়াল রাখতে হবে, যে কথাটা প্রাবন্ধিক বা কবি বা নাট্যকার বা গল্পকার বলেছেন, সেই কথাটাই, যেহেতু তোমাদের এখানে এমসিকিউ, তাই সেই কথাটাই তোমাকে খেয়াল রাখতে হবে। তার জন্য টেক্সট খুঁটিয়ে খুঁটিয়ে পড়া অতি আবশ্যিক, অতি আবশ্যিক। কোনটা হবে তাহলে? লোকহিতায়। পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো এই যে ড্যাশ মাথা যতই উঁচু করুক, এই যে কি? এই যে অসুবিধের সময়টা ঠিক কথাটা, কিন্তু লাইনটা ঠিক নয়। সুবিধের নয় অসময়টা, অসময়টা তো হবে না, এটা ভুল। সুবিধের সময়টা, সুবিধের সময়ও নয়, এটাও ভুল, এটাও ভুল। তাহলে অসুবিধার সময়টা, সুবিধের নয় সময়টা, কথা দুটো এক, কিন্তু উত্তর হয়ে যাবে অপশন বি। কেন? এই যে সুবিধের নয় সময়টা, লাইনটা এটাই রয়েছে। হ্যাঁ, এই দেখতে পাচ্ছ কোটেশন চিহ্ন, এই কোটেশন চিহ্ন, লাইন কিন্তু এটাই রয়েছে। তাহলে আমাদের বিটাই করতে হবে সঠিক উত্তর। তাই এটা করতে গিয়ে তোমরা একটা জিনিস বুঝতে পারছো, যে তুমি জেনে গেলে, পুরো ব্যাপারটা জেনে গেলে লাভ কিন্তু হবে না। পুরো ব্যাপারটা জানার পরেও খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা লাইন তোমাকে এমন ভাবে মনে রাখতে হবে যেন একটু আগের লাইনটা বললে পরের লাইনটা, বা পরের লাইনটা বললে আগের লাইনটা যেন তোমার মাথায় চলে আসে। তাহলেই তুমি এমসিকিউ এর সঠিক উত্তরটা করতে পারবে। 34 নম্বর দেখো, দ্য ফিনিক্স অ্যাওয়ার্ড পান কে পান? এটা হচ্ছে তোমার ম্যাজিক দেখাতে গিয়ে খেলার ইতিহাসে আমরা পেয়ে যাব এটা। দ্য ফিনিক্স অ্যাওয়ার্ড কে পান? পিসি সরকার। কে পান? পিসি সরকার। এবার আমরা পেয়ে যাচ্ছি একটা এতদূর দিয়ে দেখো স্তম্ভ মেলানো, ক স্তম্ভ খ স্তম্ভ। ঠিক আছে, তোমরা ভালো করে দেখো। যারা স্থানে অস্থানে, স্থানে অস্থানের পর কি আছে? বেঁচে পড়তে এসেছে, তাই তো? কবিতায় তোমরা এটাই পাও। কাকে ঝুড়ি নাও, ঝুড়ির সঙ্গে আর কি নাও? ঝুড়ির সঙ্গে শাবল নাও। কার্নেশন, কার্নেশনটা কি তোমরা সবাই জানো? ফুল। এবং তালাশের জন্য না, কি তালাশ? মধু তালাশ। ঠিক, তাহলে আমাদের মিলিয়ে নিতে হবে। এক হয়ে যাবে বি, আর 2 হয়ে যাবে এ। কোথায় আছে? এক বি, এক বি, এখানেও এক বি আছে, এখানেও এক বি আছে, তাই তো? তাহলে এই দুটো হবে না আমাদের, এই দুটো হবে না, এক বি, অর্থাৎ এই দুটোর মধ্যে কোন একটা হবে। আচ্ছা 2 কি আছে? 2 আছে এ, এখানে এখানে 2 আছে ডি, তার মানে এটাও হলো না। 2 আছে এ, তাহলে এটা ঠিক হয়ে যাবে। তবুও আমাদের মিলিয়ে নিতে হবে, তবুও কনফার্ম হয়ে যাবে আরো বেশ কিছু তথ্য দেখে। দেখো 3 কি আছে? 3 আছে ডি, তুমি মেলাও, এখানে 3 আছে কি? ডি, মিলে গেল।
4 করেছো তুমি সি, 4 আছে সি, তাহলে এটা হয়ে গেল সঠিক উত্তর। তাহলে তুমি প্রথমে কনফার্ম করবে যে এই যে 4টা অপশন থাকবে এইভাবে, কিন্তু দেখো তোমরা সবাই জানো এমসিকিউ এমসিকিউ উত্তর করা সহজ, ও এমআরসিটা তোমরা গোল করে দিলে, খুবই সহজ, সবই জানি। কিন্তু তুমি একটা বোর্ড পরীক্ষা দিতে যাচ্ছ, মাথার মধ্যে আবার সেটা প্রথম বোর্ড পরীক্ষা দিতে যাচ্ছ, এইচএস এর প্রথম বোর্ড পরীক্ষাটা দিতে যাচ্ছ, সেটা হচ্ছে বাংলা। মাথার মধ্যে একটা হালকা চাপ কিন্তু তোমার কাজ করবেই করবে, আর তখনই এইগুলো কিন্তু সমস্যায় ফেলে দেয়। তুমি সব জানলে, তুমি সব জানো, আমি জানি তুমি সব জানো, কিন্তু তারপরেও এই দেখো এক বি ভুল বশত হয়েও যেতে পারে। হ্যাঁ, তার জন্য প্রথমে তোমাকে কি করতে হবে, তোমাকে শর্ট লিস্ট করতে হবে। এই যে 4টে রয়েছে, এই 4টার মধ্যে তুমি বাদ দিয়ে দাও, এক এক করে বাদ দাও। আমি যেমন এখানে বাদ দিলাম, একটা দুটো বাদ দিলাম, তারপর 3টে, বাকি দুটোকে করে নিলাম। বাকি দুটোর জন্য আমি প্রথমটা তো মিলে গেল, পরেরটাতে মেলাতে গিয়ে দেখলাম যে না এটা হবে না, এটা হবে, তাহলে লাস্ট। এবং লাস্টটা হওয়ার পরেও কিন্তু আমি কনফার্ম হয়ে এখানে কিন্তু গোল করছি না। কখন করছি না, আমি তো এখানে মিলিয়েছি, আমি আরেকবার দেখে নি, 2 সেকেন্ড লাগবে আমার মিলিয়ে নিতে, তারপর তুমি কনফার্ম হয়ে কিন্তু ওটা করো। ঠিক আছে, বোঝাতে পারলাম ব্যাপারটা কি বলতে চাইছি। 36 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। 36 নম্বরে বলছে বিবৃতি দেওয়া আছে ও কারণটা দেওয়া আছে, হ্যাঁ, রিজনটা দেওয়া আছে, এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো। ভালো করে পড়বে, এটা একটু আমাদের ওই দিকে রয়েছে বাকি অংশটা, তাহলে একটু এই দিকটা দেখে নাও, তারপর সেখানে যাচ্ছে। এই জাদু অস্ত্র এতে বলা আছে, এই জাদু অস্ত্র তার নাম রেখেছি বিশ্বাস, হয়ে গেল। আর কারণটাতে, রিজনটাতে কি বলা আছে দেখো, বলা আছে সর্বক্ষেত্রে আমার সাথে থেকে এই জাদু অশ্ব আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দেয়। কি করে না, এই যে বিশ্বাস, জাদু অস্ত্রটা বিশ্বাস, সব সময় এটা আমার সঙ্গে থেকে আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দেয়। ঠিক আছে, তাহলে আমরা অপশানে চলে যাব এখন। অপশানে কি আছে দেখে নেব আমরা। অপশানে আছে এ এবং আর, আর এ ভুল আর ঠিক। ঠিক আছে, এটা তো হবেই না, তাই তো, দুটোই ঠিক আছে। এটাও ভুল বলা আছে এখানে, এটাও হবে না, দুটোই ঠিক, এখানে দুটোই ভুল বলা আছে। দেখলে তাহলে কত সহজভাবে অপশনগুলো দেওয়া আছে। তাহলে কোনটা হয়ে যাবে, এটা হয়ে যাবে, এ এবং আর উভয়ই ঠিক, আর এবং এর সঠিক কারণ অবশ্যই ঠিক, তাই তো। 37 নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি এবার, ভালো করে খেয়াল করো, খুব ভালো একটা প্রশ্ন এখানে। দেখো কি বলেছে এখানে, একটা কি দিয়েছে, একটা তোমাকে ডায়াগ্রাম টাইপের দিয়েছে। হ্যাঁ, এই দেখো ডায়াগ্রামের ভিত্তিতে শূন্যস্থান, সঠিক বিকল্পটি হলো, কি হবে সঠিক বিকল্প, এই স্বরধ্বনিগুলি অবিভাজ্য, অর্থাৎ যে স্বরধ্বনি গুলোকে বিভাজন করা যায় না বা ভাঙা যায় না। ঠিক আছে, বলে দিল, একটা সূত্র দিল, এটা হচ্ছে 1 নম্বর ক্লু। কি 1 নম্বর ক্লু না, স্বরধ্বনিগুলো অবিভাজ্য, বিভাজ্য নয়। 2 নম্বর ক্লু কি দিচ্ছে দেখো, 2 নম্বর বলছে এই বাংলায় এই স্বরধ্বনিগুলির মোট সংখ্যা 7টি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, বাংলায় স্বরধ্বনির সংখ্যা 7টি। কোন স্বরধ্বনির সংখ্যা, মৌলিক স্বরধ্বনির সংখ্যা 7টি। কি কি 7টি, একটু লিখে দিই কি কি 7টি। ও আচ্ছা, এখানে বলাই আছে, এখানে আরেকটা বলা আছে, 3 নম্বর ক্লু দিয়ে দিয়েছে দেখো, 3 নম্বর ক্লু দিয়ে দিয়েছে। এই স্বরধ্বনিগুলি হলো ও, আ, হসে, হসো, এ, ও, এ। খেয়াল রেখো, এই 7টি, এই যে 7টি, এই 7টি হচ্ছে মৌলিক স্বরধ্বনি। তাহলে আমরা এখানেও দেখলাম মৌলিক স্বরধ্বনি হবে, যে স্বরধ্বনিগুলো অবিভাজ্য তাকে মৌলিক স্বরধ্বনি বলে। বাংলায় মোট স্বরধ্বনির সংখ্যা 7টি, সেটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। আবার এখানে যে স্বরধ্বনিগুলো দিয়েছে সেগুলো হচ্ছে মৌলিক স্বরধ্বনি। তাহলে কোনটা হয়ে যাবে, উত্তর হয়ে যাবে অপশন বি। কিন্তু এখানে আরো প্রশ্ন হতে পারে, কি প্রশ্ন হয় না, মৌলিক স্বরধ্বনির সংখ্যা কতগুলো, বা কোনটি মৌলিক স্বরধ্বনি অন্তর্ভুক্ত নয়, দিয়ে ধরো এখানে ওই ও দিয়ে দিল, তাই তো, এরকম প্রশ্ন হয়ে থাকে। 38 নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি, দেখো ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। ক্রম অনুযায়ী অর্থাৎ তোমাকে দেখাতে হবে কোনটার পর কোনটা এসেছে। ঠিক আছে, আগে পড়ে নেওয়া যাক, এখানে কোথা থেকে নেওয়া হয়েছে, ইহার পর আর তিনি কাছারি যান না। এখানে এটা কোথা থেকে, আদরিণী গল্প থেকে নেওয়া হয়েছে। ইহার পর আর তিনি কাছারি যান নাই 1 নম্বরে দিয়েছে, এরপর তিনি আর কাছারি যাননি। আমাদেরকে সবগুলো পড়ে নেওয়ার পর এটা বিচার করতে হবে কোনটার পর কোনটা। আদর যাও মা বামুনহাটের মেলা দেখে এসো, কি বলা আছে, আদর তুমি যাও বামুনহাটের মেলা দেখে এসো। ঠিক আছে, তাহলে অবশেষে এক স্থানে বিবাহের স্থির হইল, অবশেষে একটা জায়গায় বিবাহ স্থির হলো। কার বিবাহ স্থির হলো বলো তো, কার বিবাহ স্থির হলো, তোমরা কমেন্ট করে জানাও তো কার বিবাহ স্থির হলো, আমি একটু পরে বলছি সেটা। যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, দেখো ভালো করে, এটা হয়ে যাবে 1 নম্বর। কেন এটা 1 নম্বর হয়ে যাবে, যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব,
অর্থাৎ প্রথম দিকে যখন জয়রাম মুক্তার বিয়ে বাড়িতে যেতে চেয়েছিল মেজবাবুর মেয়ের বিয়েতে, তখন তিনি আম, নবাব নরেশচন্দ্রের কাছে হাতি চেয়ে পাঠিয়েছিলেন। তিনি কি বলেছিলেন, হাতি কি লাগবে, হাতি কি প্রয়োজন, গরুর গাড়িতে করে যেতে বলো। হ্যাঁ, তখন তিনি বললেন যে গরুর গাড়িতে তো আমি যাব না, আমি গেলে হাতি চড়েই যাব। তাহলে যদি হাতি চড়ে যেতে পারি আমি তবেই যাব। এটা হচ্ছে প্রথম। তাহলে আমরা দেখে নেব 4 নম্বরটা এক কোথায় আছে, দেখো 4 নম্বর 1 বি, বি অপশনটা হয়ে যাবে সঠিক উত্তর। তোমরা বাকিগুলো মিলিয়ে নেবে। তাহলে এই যে দেখো, প্রত্যেকটা লাইন যদি তোমরা ভালো করে পড়ো, প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে যদি পড়ো, কোনটার পর কোনটা আছে যদি ভালো করে দেখো, তবেই কিন্তু তোমরা এই উত্তরটা করতে পারবে, না হলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। তাই যাতে পরীক্ষা দিতে গিয়ে না অসুবিধা হয়, তার জন্য তোমাকে কিন্তু এখন থেকে খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে পড়তে হবে। আচ্ছা, এবার কি আছে, সত্য মিথ্যা তোমাকে নির্ণয় করতে হবে। দেখো সত্য মিথ্যা আমরা কি পাচ্ছি, গয়না পরা মেয়ে মাত্রই দেবতা বোধ হয়। দেখতে পাচ্ছ, তুমি সঙ্গে সঙ্গে বলবে হ্যাঁ স্যার দেবতা বোধ হয়, কিন্তু না, দেবতা নয়। গয়না দেবতা পরে না দেবী পরে, তাই তো? তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ভুল, তাই তো? গয়না পরা মেয়ে মাত্রই দেবী বোধ হয়, দেবতা নয়। খুব ছোট্ট ছোট্ট জিনিস থাকবে, খেয়াল রেখো। বুদ্ধিমান অবশ্যই চট্টগ্রামের ভাষাকে ভিত্তি স্বরূপ গ্রহণ করবেন, চট্টগ্রাম নয়, এটাও ভুল। কি হবে, কলকাতার ভাষা, তাই না? কলকাতার ভাষা। ভাষা ভাবের বাহক, একদম ঠিক সঠিক। হুম, সুসজ্জিত ঘোড়ার উপর বাঁদর বসালে আরো সুন্দর দেখায়। বাঁদর কখনো ঘোড়ার উপরে, সুসজ্জিত ঘোড়ার উপরে বসালে ভালো দেখায়? কখনো দেখায় না। তাহলে আমরা কি কি পেলাম, দেখো মিথ্যা মিথ্যা, সত্য মিথ্যা। তুমি প্রথমে এই অপশন দেখতে যাবে না কখনোই, তুমি আগে নিজে বিচার করবে কোনটা সত্য কোনটা মিথ্যা। যদি দেখো, যদি কখনো তুমি ধরো একটা পারলে না, কথাই বলছি একটা পারলে না, বাকি 3টা পারলে, তখন তুমি অপশানে দেখতে যাও যে তোমার ওই জায়গাটা বাকিগুলো মিলে যাচ্ছে কোথায়, সেক্ষেত্রে তুমি করতে যাও। কিন্তু আগে প্রথমে কখনোই অপশন দেখতে যাও না, প্রথমে আগে নিজে এগুলো ঠিক করে নাও। তাহলে কি কি, মিথ্যা মিথ্যা, সত্য মিথ্যা। এইবার তুমি মেলাও যে তোমারটা ঠিক আছে কিনা। দেখো মিথ্যা কোথায় আছে, মিথ্যা মিথ্যা মিথ্যা, সত্য মিথ্যা। তাহলে আমরা অপশন কোনটা পেয়ে গেলাম, সি সঠিক উত্তর হয়ে গেল। ঠিক আছে, এবার চলে যাচ্ছি 40 নম্বর প্রশ্নে। দেখো লাস্ট প্রশ্ন এটা আমাদের, ঠিক আছে? ও আচ্ছা, একটু আগে কমেন্ট করতে বললাম, কার বিয়ে, কার বিয়ে, কল্যাণীর বিয়ে, তাই তো? তার জ্যেষ্ঠ পুত্রের যে মেয়ে, জয়রাম মুক্তারের জ্যেষ্ঠ পুত্র, অর্থাৎ নাতনি তার। দেখো লাস্ট প্রশ্নে কি দিয়েছে, মাস্টারমশাই সেদিন ব্ল্যাকবোর্ডে রবীন্দ্রসঙ্গীতের 2টি লাইন লিখলেন। রবীন্দ্রসঙ্গীতের মাস্টারমশাই 2টো লাইন লিখলেন। কি কি লাইন, হাসি কান্না, হাসি কান্না হীরা পান্না দোলে ফালে, কাঁপে ছন্দে ভালো মন্দ, ভালো মন্দ তালে তাল।